এর আগে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশের ভেতরে সরকার পতনের পরেও ৩ মাস ছিলেন, ওই ৫ আগস্ট কিভাবে বাথরুমের মধ্যে কয়েক ঘন্টা পালিয়েছিলেন, কেউ কেউ জুলাই যোদ্ধাদের কেউ কেউ তাকে উদ্ধার করে সেখান থেকে গোপন স্থানে নিয়ে গিয়েছিল, এরকম আজগুবি গল্প ওবায়দুল কাদেরের মুখে আমরা শুনেছিলাম। এবং তিনি বলেছিলেন যে ৩ মাস থাকার পরে তিনি ভারতে চলে গেছেন এবং সেই চলে যাওয়াটা যে বৈধ পথে না সেটা তো বোঝাই যায়। এই গল্প যখন এখনো তামাদি হয়নি, পুরাতন হয়নি, তখন আরেকটা গল্প সামনে এসেছে। এবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বিবিসি বাংলার প্রতিবেদনে তাকে নিয়ে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে সরকার পতনের পর অনেক দিন সাদ্দাম দেশেই ছিলেন। প্রশ্ন হচ্ছে কিভাবে ছিলেন? আমরা তো শুনেছিলাম সাদ্দাম এবং ইনান তারা ৫ তারিখের আগেই অর্থাৎ ৪ তারিখেই দেশ ছেড়েছেন, এরকমটাই শুনেছিলাম। কিন্তু বিবিসি বলছে সাদ্দাম অনেক দিন দেশে ছিলেন। সাদ্দাম বিবিসিকে তেমনটাই জানিয়েছেন। কিভাবে ছিলেন, কোথায় ছিলেন, কিভাবে ভারতে চলে গেলেন, চলুন একটু এই ঘটনার পেছনের ঘটনাটা জানার চেষ্টা করি বিবিসির প্রতিবেদন থেকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ছাত্রলীগের যারা নিষিদ্ধ ঘোষিত দল এখন, সেই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি অনেক দিন দেশে ছিলেন এবং দেশে থেকেই তিনি রাজনীতি পরিচালনা করেছেন। তারপরে তিনি যখন আর নিরাপদ মনে করেননি তখন ভারতে চলে গেছেন, এরকম তথ্য উঠে এসেছে বিবিসির একটা প্রতিবেদনে, যেখানে সরকার পতনের পরে আওয়ামী লীগের নেতারা কোথায় কি অবস্থায় ছিলেন সেই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে সাদ্দামের এই ব্যাপারটা উঠে এসেছে। এখানে বলা হচ্ছে এই রিপোর্টের শিরোনামটা দেখে নিন। ৫ আগস্টের পর দীর্ঘদিন দেশেই ছিলাম সাদ্দাম হোসেন। তিনি বিবিসিকে বলেছেন দেশেই ছিলাম। এখানে যেটা বলা হচ্ছে যে ভারতে যাওয়ার ব্যাপারে দীর্ঘদিন বাংলাদেশে আত্মগোপনে থাকার দাবি করেছেন সাদ্দাম হোসেন। বিবিসির এই প্রতিবেদনে সেটাই উঠে এসেছে। আওয়ামী লীগের নেতারা ভারতে ২ বছর কিভাবে কাটালেন, এই শিরোনামে বিবিসি যে প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে এটা উঠে এসেছে। সাদ্দাম বলছেন, ৫ আগস্টের পর দীর্ঘদিন আমি তো দেশেই ছিলাম। কৌশলগত কারণে বারবার জায়গা বদল করতে হয়েছে। তার মধ্যেই চেষ্টা করে যাচ্ছিলাম সংগঠন পরিচালনা করার। তখনকার বিদ্যমান পরিস্থিতিতে দল যেভাবে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছি। কিন্তু পূর্ণাঙ্গ দমন পীড়ন যখন শুরু হলো তখন স্থান পরিবর্তন করতে হয় আমাকে। তবে আমাদের দলের অনেকেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরেই আছেন। সাদ্দাম আরও বলছেন, বাংলাদেশে আমাদের যে নেতাকর্মীরা রয়ে গেছেন তারাই তো মূলত মূল শক্তি দলের। তাদের সঙ্গে যোগাযোগ রাখা, কমিটিগুলো পুনর্গঠন করা, যেসব মামলা চলছে তাতে সহায়তা দেয়া, এসব করতেই দিন রাত কেটে যায়। এছাড়া সামাজিক মাধ্যমে প্রচারণার কাজ তো আছে। ছাত্রলীগের এই সভাপতি যে দল নিষিদ্ধ রয়েছে তিনি বলছেন মানসিক আর পারিবারিকভাবে আমি এবং আমরা দেশে ফেরার জন্য প্রস্তুত। রোডম্যাপটা তৈরি, এখন অপেক্ষা করছি টাইম লাইনের জন্য। দেশে ফেরার পর সম্ভাব্য পরিস্থিতির বিষয়ে সাদ্দাম বলেছেন, দেশে ফিরলে আমাদের সঙ্গে কি হতে পারে, ভবিষ্যৎ কি, সে ব্যাপারে আমাদের অবশ্যই ধারণা আছে। ব্যক্তিগতভাবে আর পারিবারিকভাবে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি। অর্থাৎ সাদ্দামও বলছেন দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু তারিখ ঘোষণার অপেক্ষায় আছেন। এখানে সাদ্দাম অতটা খোলামেলা বলেননি। ওবায়দুল কাদের যেমন একেবারে সব খুলে ফেলেছিলেন, কিভাবে বাথরুমে পালিয়েছিলেন, এবং তার ওই খুলে ফেলা গল্প শুনে আজগবি গল্প মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে পুরোটাই আজগবি গল্প। কারণ জুলাই আন্দোলন যারা করেছে তারা ওবায়দুল কাদেরকে পেয়ে সেভ করেছে। এই আজগবি গল্প সহজে বিশ্বাসযোগ্য হওয়ার কথা নয়। সাদ্দাম সেই ক্ষেত্রে পরিমিতি বোধ তার মধ্যে রয়েছে মনে হয়েছে। বিবিসির সঙ্গে কথা বলাতে অতটা একেবারে ওপেনলি তিনি বলেননি, শুধু বলেছেন যে তিনি সরকার পতনের পরে অনেক দিন দেশেই ছিলেন।
কিন্তু আমার প্রশ্ন এখানে রয়েছে, সম্পূরক প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কিভাবে থাকা সম্ভব হলো। সাদ্দাম এতটাই পরিচিত একটা ফেস এবং ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো তিনি নিরাপদ না। যদি বলা যায় যে গোপালগঞ্জ তো নিরাপদ, হ্যাঁ গোপালগঞ্জ হয়তো সেই অর্থে নিরাপদ, কিন্তু গোপালগঞ্জে দীর্ঘ সময় মানে 15.5 বছর আমি যদি টানা এই সময়টা দেখি, এই দীর্ঘ সময় যারা বিড়ালের মতো ছিল তারাও কিন্তু বাঘে রূপান্তরিত হয়েছিল সরকার পতনের পরে, শেখ হাসিনার পতনের পরে। সুতরাং গোপালগঞ্জেও ওই 100 জনের মধ্যে যদি 5 জনও অন্য দলের থাকে, ভিন্ন দলের থাকে, ওই 5 জনই কিন্তু বেশ ভয়ঙ্কর তাদের জন্য। এই ব্যাপারগুলো তো দেখেছি। তিনি কিভাবে জায়গা বদল করেছেন, মুভ করতে গেলে তো তার চেহারা মানুষ দেখেছে, এই চেহারা না দেখানোর ক্ষেত্রে তিনি কোন কৌশল অবলম্বন করেছেন, বোরকা পরে জায়গা পরিবর্তন করেছেন কিনা, এই অনেক প্রশ্ন হয়তো আসবে। কিন্তু আমরা জানি না, অনেক প্রশ্ন করে তো আর লাভ হবে না। তিনি বিবিসি তার সঙ্গে কথা বলতে পেরেছে, সেটা বিবিসির সাংবাদিকতার দক্ষতা। যদিও এই ক্ষেত্রে প্রশ্ন আসবে যে নিষিদ্ধ ঘোষিত দলের সভাপতির সঙ্গে বিবিসি কেন কথা বলতে গেল। যখন মানে কোনো নিউজের আগ্রহ অনেক বেশি, নিউজের গুরুত্ব যখন অনেক বেশি থাকে, তখন গণমাধ্যম সেই ব্যক্তির যে মানে ওয়ার্ল্ডে কিংবা দেশে সেই ব্যক্তির অবস্থান কি কিংবা সংজ্ঞা কি, এগুলো কিন্তু বিবেচনা করে না। আমরা বহু বছর ধরে দেখেছি বিন লাদেন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিলেন পৃথিবীর বুকে, কিন্তু বিন লাদেনের প্রতি মুহূর্তের খবর পৃথিবীর বড় বড় গণমাধ্যমে আমরা প্রকাশিত হতে দেখেছি নিয়মিত। এমনকি তার অডিও বার্তা, ভিডিও বার্তা এগুলো নিয়মিত প্রকাশিত হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় সাদ্দাম সত্যিই দেশে ছিলেন, নাকি আদতে চলে গিয়েছিলেন? এই দেশে থাকার ব্যাপারটা বলা এটাও একটা রাজনৈতিক কৌশল, যেহেতু সম্প্রতি তাদের দেশে ফেরার প্রসঙ্গ আসছে। সেই ক্ষেত্রে হয়তো তিনি এটা বোঝাতে পারেন যে দেশই আমাদের কাছে সব কিছু, পতনের পরেও দেশে ছিলাম, যখন একেবারেই জীবন রক্ষার প্রয়োজন হয়েছে তখন বাধ্য হয়েছি দেশ ছাড়তে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।